যখনই কোনো বাংলাদেশী সরকার ভারত নির্ভরতা থেকে বেরিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়, তখনই কেন দেশ রাজনৈতিক সংকটে পড়ে? কেন ভারতের আপত্তি বা চাপ দেখা যায় তিস্তার পানি বন্টন থেকে শুরু করে ট্রানজিট ইস্যুতে? আজ আমরা খুঁজে দেখব ইতিহাসে কে কখন ভারতকে না বলেছে এবং তার ফলে কি হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একমুখী, মানে ভারত নির্ভর। কিন্তু রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে বলেন, আমরা কারো তাবেদার নই। তিনি ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে ওআইসি এবং মুসলিম বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার কৌশলগতভাবে ভারত বিরোধী নীতি নেয়। তিনি পাকিস্তান, চীন এবং ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে গভীর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি মনে করতেন, দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষা না করলে বাংলাদেশের স্বার্থ টিকবে না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারও ভারতকে একক কূটনৈতিক মিত্র হিসেবে মানতে নারাজ। তারা চীন, রাশিয়া, তুরস্ক সহ বিকল্প শক্তিগুলোর সঙ্গে চুক্তি ও আলোচনা শুরু করেছে। এর ফলে আবারও ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই অনেকেই বিশ্বাস করেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অভ্যুত্থানের মাধ্যমে নির্মমভাবে নিহত হন। সরকারি মহলে ও আন্তর্জাতিক কূটনীতিতে সেই সময় এই অভিযোগ অস্বীকার করা হলেও বিভিন্ন তথ্য ও সন্দেহ ছড়িয়ে পড়েছিল যে ভারতের প্রভাব থাকতে পারে। যিনি ভারতের নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলেছিলেন, তাকে অস্থিতিশীল ও দেশদ্রোহী হিসেবে চিত্রায়িত করার প্রচেষ্টা হয়েছিল। খালেদা জিয়ার ভারত বিরোধী অবস্থানের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র চালানো হয়। মিডিয়ার মাধ্যমে বারবার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগ দিয়ে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট মহল তাকে দুর্বল করে দিতে চেষ্টা করেছিল। এই কৌশল চালিয়ে তাকে দেশের জন্য হুমকি হিসেবে চিত্রিত করা হয়েছিল। ভারত বিরোধিতা করার অর্থ দেশের শত্রু হওয়ার মতো ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ভারত ঘেঁষা দল তার জায়গা নেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার ঘোষণার পর থেকে সরকারের বিরুদ্ধে বর্তমানে আরো জটিল ও পরিকল্পিত কৌশল চলছে। জেনারেটিভ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন তথ্য চ্যানেল ব্যবহার করে এই সরকারকে বদনাম করার প্রচারণা চলছে। কোথাও তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা না হলেও ব্যর্থ সরকার, নির্বাচন দিবে না, দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী, এইসব কথাকে সঠিক প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে। এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই সরকারকে ছোট করে দেখানো যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে সরিয়ে ফেলা যায়। আমরা সবাই জানি, এই সরকার যে প্রশাসন নিয়ে কাজ করছে তার ৮০ থেকে ৯০% লোক নিয়োগ দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, যাদের একসাথে সরিয়ে ফেলা কখনোই সম্ভব না। কারণ পুলিশের নতুন নিয়োগপ্রাপ্ত একজন কনস্টেবলের ৬ মাস, একজন এসআইয়ের ১ বছর এবং একজন এসপির কমপক্ষে ১ বছর ৬ মাস ট্রেনিং করতে হয়। আর সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না। কিন্তু কেন? এছাড়াও সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সাদিকের দেশের পরিস্থিতি খারাপ করার পরিকল্পনার কথা আমাদেরকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যার কথা মনে করিয়ে দেয়। কিন্তু বাস্তবে এই না বলার পেছনে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের গভীর উদ্দেশ্য রয়েছে। ৩টি সময়, ৩টি সরকার, ৩জন নেতার ৩টি নাম। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, খালেদা জিয়া বলেছিলেন, আজ অন্তর্বর্তী সরকার বলছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই না বলার দাম কি বাংলাদেশকে আবার দিতে হবে?